আমাদের একটুখানি পার্ট বাকি ছিল মুক্ত ইলেকট্রনের আর অনুপ্রবাহ বেগ বা ডি ভেলোসিটি বিচলন বেগ যেগুলো ছিল পার্ট, সেই পার্টটাকে আজকে আমরা করব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। মোটামুটি সব রকম কোশ্চেন এখান থেকে আসে, একটু ভালো করে লক্ষ্য করে দেখবে। অহমস মোটামুটি একটু কনসেপচুয়াল টপিককে ভালো করে দেখবে। আমি একদম বেসিক থেকে শুরু করব যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। তো ফার্স্টলি আমরা আগে দেখি যে মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বা যেটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলতে কি বোঝায়? তো মোটামুটি তোমরা সবাই জানো যে সাপোজ যদি আমি একটা কিভাবে বলবো, যদি ধরো মেটেরিয়াল, একটা মেটেরিয়াল নিলাম এরকম আরবিটারি, যে মেটেরিয়ালটা, দুটো মেটেরিয়াল নিলাম, সাপোজ আমরা দুটো মেটেরিয়াল নিলাম এরকম, এবং দুটো বিভিন্ন ধাতুর তৈরি তোমার মেটেরিয়াল। ধরো একটা ধরো ধরো সাপোজ একটা হচ্ছে লোহা নিলাম, আর একটা ধরো আমি সাপোজ প্লাস্টিক নিলাম। ঠিক আছে, এটা ধরো প্লাস্টিক, এবং দুটোকেই আমি কি করলাম, একটা পাওয়ার সোর্সের সঙ্গে বা ভোল্টেজ সোর্সের সাথে কি করছি, যুক্ত করাচ্ছি। এটা পজিটিভ আর নেগেটিভ একসাথে না, মানে ইন্ডিভিজুয়ালি। প্রথমে সাপোজ আমি এপি টাকা যুক্ত করলাম একবার, আর ধরো একবার আমি সাপোজ তোমার প্লাস্টিক টাকা যুক্ত করালাম। ঠিক আছে, এবার তাহলে নিশ্চয় এই দুটো যে ধাতু বা দুটো যে মেটেরিয়ালকে আমি যুক্ত করলাম একটা ভোল্টেজ সোর্সের সাথে, তারা একই রকম পরিমাণ তড়িৎ প্রবাহ সাপ্লাই করবে না, বা একই একই রকম পরিমাণ কারেন্ট পরিবহন করবে না। স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে প্লাস্টিকটা প্রায় নিয়ারলি ইকুয়াল টু জিরো তোমার তড়িৎ পরিবহন করবে, আর যেটা ধাতু আছে এসি, সেটা বেশি তড়িৎ পরিবহন করবে। তাহলে পরে এই যে দুটো একই লেন্থের একই ব্রেডের মেটেরিয়াল, যে দুটো মেটেরিয়ালকে আমি একটা একই পরিমাণ ভোল্টেজ সোর্সের সঙ্গে যুক্ত করাচ্ছি, এবং তারা দুজনাই বিভিন্ন বিভিন্ন রকম তড়িৎ পরিবহন করছে, এটা কি জন্য হচ্ছে? তো এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই যে এফি আছে বা ধাতুটা আছে, ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি এবং প্লাস্টিকের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম। এবার তাহলে সেই যে মুক্ত ইলেকট্রন, যে মুক্ত ইলেকট্রনটা ধাতুর মধ্যে জেনারেলি বেশি থাকে, সেই মুক্ত ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কি? তো এর জন্য যদি আমরা একটু সিম্পলি যদি কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ডে ঢুকি, আমরা জানি প্রত্যেকটা মেটেরিয়াল অ্যাটম দিয়ে তৈরি, আর অ্যাটমের যে স্ট্রাকচার সেটা কিরকম হয়, এই সেন্টারে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের অ্যারাউন্ডে বিভিন্ন রকম কক্ষপথ থাকে। ঠিক আছে, এবং এই বিভিন্ন রকম কক্ষপথে বিভিন্ন রকম কি থাকে, ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। তো এই যে বাইরের কক্ষপথে সব থেকে এক্সট্রিম যে যে কক্ষপথ, লাস্টের কক্ষপথ, তার যে ইলেকট্রন গুলো থাকে, সেইগুলোকে আমরা ধরতে পারি যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলোকে মুক্ত ইলেকট্রন বলে ভাবতে পারি। ঠিক আছে, কারণ এগুলোকে সব থেকে সহজেই আমরা কি করতে পারি, এই কক্ষপথ থেকে আলাদা করতে পারি বা বিচ্ছিন্ন করতে পারি। তাহলে মুক্ত ইলেকট্রন বলতে আমরা কি বুঝবো? মূল মুক্ত ইলেকট্রন বলতে আমরা বুঝবো এই বাইরের কক্ষপথ ইলেকট্রন গুলোকে মুক্ত ইলেকট্রন বলবো, কারণ এগুলোকে খুব সহজেই কি করা যায়, পরমাণু থেকে বিচ্ছিন্ন করা যায়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে যে মুক্ত ইলেকট্রন কি। তো মুক্ত ইলেকট্রন কি, বাইরের কক্ষপথ ইলেকট্রন গুলোকে আমরা মুক্ত ইলেকট্রন বলবো, কারণ সেই যে মুক্ত ইলেকট্রন ইলেকট্রন গুলি আছে, ইলেকট্রন গুলোকে খুব সহজেই পরমাণু থেকে কি করতে পারি, আমরা বিচ্ছিন্ন করতে পারি। ঠিক আছে, তো এগুলোকে আমরা কি বলবো, মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন। এরপরে আমরা দেখব, যেটা আমরা মেন আমাদের দরকার, সেটা হচ্ছে অনুপ্রবাহ বেগ, বা এটাকে আমরা বিচলন বেগও বলি, যাকে আমরা ইংলিশে বলি ড্রিফট ভেলোসিটি। তো এই যে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি কি? তো একই রকম ভাবে আমরা ধরো একটা যে কোনো মেটেরিয়াল আছে, মেটেরিয়ালটাকে আমরা একটা ভোল্টেজ সোর্সের সাথে সাপোজ কানেক্ট করিয়েছি। তাহলে যেই কানেক্ট করাবো, সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে কি হবে, তড়িৎ পরিবহন হবে। কারণ এটা পজিটিভ আর নেগেটিভ, এর মধ্যে তড়িৎ প্রবহন হবে। তাহলে তড়িৎ প্রবহন কোন দিক থেকে কোন দিক ব্যবহার হবে, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। আর আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যদি তড়িৎ পরিবহন হয়, তাহলে ইলেকট্রনগুলো কোন দিক বরাবর পরিবাহিত হবে, ইলেকট্রনগুলো পরিবাহিত হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এগুলো হচ্ছে ইলেকট্রন যাবে, প্রত্যেকটা ইলেকট্রন এরকম ভাবে এদিক বরাবর পরিবাহিত হবে, এর মধ্যে যত ইলেকট্রন আছে। তাই তো? তাহলে পরে এখানে আমরা অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি কাকে বলবো?
অনুপ্রবাহ বেগ বা ডিপ ভেলোসিটি বা বিচরণ বেগ বলবো তাকে, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি আমি বিভব প্রয়োগ করি, তাহলে বিভব প্রয়োগ করলে পরে ইলেকট্রনগুলো যে গড় বেগ নিয়ে চলতে থাকে, সেই গড় বেগটাকে আমরা কি বলবো, অনুপ্রবাহ বেগ বা বিচরণ বেগ বা ডিপ ভেলোসিটি। অর্থাৎ যখন আমরা কোনো একটা পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করছি এবং বিভব প্রভেদ প্রয়োগ করলে পরে ইলেকট্রনগুলো উল্টো দিকে পরিবাহিত হচ্ছে, যেদিক বরাবর প্রয়োগ করছি নেগেটিভ থেকে পজিটিভের দিকে, আর কারেন্টটা যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে পারে এই যে ইলেকট্রনগুলো পরিবাহিত হচ্ছে, সেই ইলেকট্রনগুলো যে গড় বেগে নিয়ে পরিবাহিত হচ্ছে বা গড় বেগ নিয়ে চলছে, সেই গড় বেগটাকে আমরা কি বলবো, অনুপ্রবাহ বেগ বা বিচরণ বেগ বা ডিপ ভেলোসিটি। এবার এখান থেকে আমরা জানি যে কোনো যদি পরিবাহীর মধ্যে যে কারেন্ট পরিবাহিত হয়, তাহলে কিছু সময় বাদে পরিবাহীটা কি হয়ে যায়, পরিবাহীটা গরম হয়ে যায়। গরম হয় কারণ কারণ কি, কারণ তার মধ্যে রোধের উৎপত্তি হয়। তাহলে এখান থেকে আমরা দেখবো যে রোধের উৎপত্তিটা হয় কিভাবে। রোধের উৎপত্তি, তো রোধের উৎপত্তি হয় কিভাবে আমরা জানি, নরমালি যে যে পরিমাণ হিট বা তাপ উৎপন্ন হয় সেটা কার সঙ্গে প্রপোর্শনাল থাকে, আই স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল থাকে। আমরা জানি আই স্কোয়ার আর টি। এবং আমরা আরো কি জানি, যে যদি টেম্পারেচার কোনো পদার্থে যত বাড়তে থাকে, তত কি হয়, রোধের পরিমাণও বাড়তে থাকে। আর টেম্পারেচার যদি কোনো পরিবাহী কমতে থাকে, তার রোধের পরিমাণও করসপন্ডিং রোধের পরিমাণ কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, এবার এগুলো কেন হয়, কারণ হচ্ছে যখন একটা পরিবাহীকে আমি, সাপোজ একটা পরিবাহী আছে, সেই পরিবাহীকে আমি কি করছি, উত্তপ্ত করছি সাপোজ। ঠিক আছে, আমরা জানি কারেন্ট পরিবাহিত হলে পরে দেখতে পাচ্ছি যে কারেন্ট যত পরিবাহিত হবে তত পরিবাহীর মধ্যে কি হবে, তাপ উৎপন্ন হবে। এবং তাপ যখন উৎপন্ন হবে তখন পরিবাহীগুলো এনার্জি পাবে। এবং এনার্জি পেলে এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর মধ্যে যেমন ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, সেরকম অনেক রকম অ্যাটমও আছে বা ভারী পরমাণুগুলো আছে। তাহলে সেই ভারী পরমাণু বা আয়নগুলো কি হতে থাকে, যত তোমার হিট বাড়তে থাকে তত কম্পিত হতে থাকে। এবং কম্পিত হতে হতে যখন যত কম্পিত হবে, তখন ইলেকট্রনগুলো ধরো এর মধ্যে দিয়ে তো পরিবাহিত হচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো যদি এর মধ্যে দিয়ে পরিবাহিত হয়, তাহলে ইলেকট্রনগুলো পরিবাহিত হওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তার পরিমাণটা কি হচ্ছে, কমতে থাকবে। কারণ ধরো প্রথম অবস্থায় পরিবাহীর যে মোটা যে আয়নগুলো আছে, সেগুলো ধরো স্থির অবস্থায় আছে। তাহলে এর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো পরিবহনের জন্য পথটা লিমিটেড আছে। এবার ধীরে ধীরে এই পরিবাহীগুলো যদি কাঁপতে থাকে, ওপর নিচে ধরো কাঁপছে বা ভাইব্রেট করছে, তাহলে পরে এ কি হবে, এর যে যে যাওয়ার জন্য যে পথটা, সেটা কি হবে, সেই পথটা ধীরে ধীরে কমবে। এবং পথটা কমার জন্য কি হবে, ধাক্কা লাগবে। এবার ধাক্কা লাগলে পরে তাদের মধ্যে কলিশন হলে পরে কি হয়, তারা ডিরেকশন চেঞ্জ করবে। ডিরেকশন চেঞ্জ করলে পরে তাদের যে মিন ফ্রি পাথ হয়, যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম, এই মিন ফ্রি পাথের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। এবার মিন ফ্রি পাথের পরিমাণটা, ধাক্কা লাগার পরিমাণটা যদি ধীরে ধীরে বেড়ে যায়, তাহলে একই জায়গার মধ্যে দিয়ে এই প্রান্ত থেকে ইলেকট্রনটা ঢুকে এই প্রান্ত দিয়ে বেরোতে গেলে বেশি সময় লাগবে। আর যত বেশি সময় লাগবে, তত আমার কি হবে, চার্জের পরিমাণ যত বেশি সময়ে একটা জায়গা থেকে কোনো জায়গায় যাবে, তত কারেন্টের পরিমাণ কমতে থাকবে। কারণ কারেন্ট কিউ সমান সমান এই সরি কারেন্ট আই সমান সমান কি জানি, কিউ বাই টি, চার্জ পার ইউনিট টাইম। পার ইউনিট টাইমে যে পরিমাণ চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়, সেটা কি আমরা বলি কারেন্ট। তাহলে যত আমার কি করব, টেম্পারেচার এই কারেন্টটাকে বেশি দেবো, তত ওর মধ্যে দিয়ে হিট উৎপন্ন হবে। হিট উৎপন্ন হলে পরে ওর মধ্যে যে ভারী আয়নগুলো আছে, সেই ভারী আয়নগুলো ধীরে 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 কি হবে, কম্পিত হতে থাকবে। এবং কম্পিত হলে ওদের মধ্যে জায়গাগুলো কমবে। এবং জায়গাগুলো কমলে পরে ওদের মধ্যে যে রাস্তা যদি কমে যায়, তাহলে পরে কলিশনের পরিমাণ বাড়বে। কলিশনের পরিমাণ বাড়লে পরে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কোনো ইলেকট্রনগুলো এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে গেলে পরে বেশি সময় লাগাবে। বেশি সময় লাগালে পরে তার মধ্যে দিয়ে যে তড়িতের প্রভাব, সেটা ধীরে 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 কমবে। আশা করি বুঝলো যে কিভাবে কারেন্ট পরিবাহিত হলে পরে তার মধ্যে দিয়ে কি হয়, রোধের উৎপত্তি কিভাবে হয়। এবার আমাদের যেটা টপিকে আছে, যে এই যে মুক্ত ইলেকট্রনের যে অনুপ্রবাহ বেগ আর যে প্রবাহ মাত্রা, তার সম্পর্ক, তাহলে এটাকে লিখবে যে মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, যেটাকে আমরা ভি ডি দিয়ে প্রকাশ করবো, ডি ফর ড্রিফট ভেলোসিটি, এবং প্রবাহ মাত্রার সম্পর্ক। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখবে। সাপোজ আমি একটা পরিবাহী নিলাম, এবং সেই পরিবাহীটা ধরো একটা সার্টেন পরিমাণ লম্বা এবং সার্টেন পরিমাণ চওড়া। ধরলাম যে এই পরিবাহীটা যে ক্রস সেকশন এরিয়া, এই ক্রস সেকশন এরিয়া, এই ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, এটারও এ, এটারও এ। ঠিক আছে, এবার তাহলে পারে, এবং এই এই যে এ যে পরিবাহী নিলাম, ধরো অনেক লম্বা পরিবাহী, এর মধ্যে সাপোজ আমি একটা ক্ষুদ্র পরিবাহীকে কনসিডার করছি। ধরো এইখান থেকে
এই পরিমাণ, ক্ষুদ্র একটা অংশকে আমি ধরছি, তোমাদের সুবিধার জন্য বড় করে দেখাচ্ছি, কিন্তু আমি ধরলাম ক্ষুদ্র একটা অংশ, এবং ধরলাম এই যে পরিবাহীটা আমরা এর ভেতরে নিচ্ছি সেটা দৈর্ঘ্য হচ্ছে এল। সাপোজ ক্রস সেকশন এরিয়া অবভিয়াসলি এই থাকবে, এরও এ, যখন এরও এ থাকবে, ঠিক আছে। এইবার যখন একটা ইলেকট্রন এই প্রান্ত থেকে ঢুকবে এবং এই প্রান্ত দিয়ে এল ডিস্টেন্সে ট্রাভেল করে যখন বেরোবে, তখন ইলেকট্রনগুলোকে এই এর মধ্যে দিয়ে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখবো যে কিভাবে ইলেকট্রনগুলো এর মধ্যে দিয়ে বেরোচ্ছে এবং ডিপ ভেলোসিটি কি, এবং তার সঙ্গে যে প্রবাহ মাত্রা আছে, প্রবাহ মাত্রা আই যে পরিবাহিত হচ্ছে তার সম্পর্কটা কি, ঠিক আছে। এবার ধরলাম যে এর যে এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যে গড় বেগে যায়, অর্থাৎ ডিপ ভেলোসিটি, এই ডিপ ভেলোসিটি ধরলাম আমি হচ্ছে ভিডি, এর ডিপ ভেলোসিটি হচ্ছে ভিডি। তো সাপোজ আমি ধরছি যে এই ইলেকট্রনগুলোর এই প্রান্ত থেকে, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, ধরো এটা হচ্ছে এক্স পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট, এই এক্স থেকে ওয়াই পয়েন্টে যেতে গেলে ইলেকট্রনগুলোর 1 সেকেন্ড সময় লাগে এল দূরত্ব অতিক্রম করতে। আমি লিখে দিচ্ছি ভাই যে ইলেকট্রনগুলি, ধরছি আমি যে ইলেকট্রনগুলি একক সময়ে এল দূরত্ব অতিক্রম করে। ইলেকট্রনগুলি একক সময়ে এল দূরত্ব অতিক্রম করে, এটা আমরা ধরলাম, ঠিক আছে। এবার যদি ইলেকট্রনগুলি একক সময়ে এল দূরত্ব অতিক্রম করে এবং আমি ধরে নিচ্ছি যে সমস্ত ইলেকট্রনগুলো একটা গড় বেগে এর মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে, তাহলে পরিবাহীর ভেতরে একক সময়ে ইলেকট্রনগুলো অনুপ্রবাহ হবে কত হবে? মানে আমি বলছি পরিবাহীর মধ্যে, পরিবাহীর মধ্যে একক সময়ে ইলেকট্রনগুলির অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ, এটা কত হবে? দেখো আমি আবার রিপিট করছি, যে ধরলাম যে এই এর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো একই বেগ নিয়ে চলছে, যে বেগটা হচ্ছে ভিডি, এবং এর মধ্যে একটা ডিস্টেন্স নিলাম আমি এল, বা দৈর্ঘ্য নিলাম এল, সেই এল দৈর্ঘ্যের মধ্যে ইলেকট্রনগুলো কি হচ্ছে একক সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। তাহলে একক সময়ে যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তাহলে বেগ ভিডি সমান সমান কি জানি, ভিডি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সময় এখানে 1, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে অনুপ্রবাহ বেগ ভিডি সমান সমান হচ্ছে এল, ঠিক আছে। এবার এটা আমরা ধরলাম, কারণ তোমরা কি জানো, তোমরা জানো যে বেগ ভি সমান সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে এখানে পার্টিকুলারলি যদি সমস্তগুলো একই বেগে চলে, তাহলে সেই বেগটাকে আমরা ভিডি বলি। তাহলে ভিডি সমান সমান অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল, আর টাইম হচ্ছে কত 1, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ভিডি সমান সমান 1। তাহলে পরে এখান থেকে এটা আমরা পেয়ে রাখলাম যে ভিডি সমান সমান কি হচ্ছে এল, ঠিক আছে। এইবার যদি এই পরিবাহীটার দৈর্ঘ্য যদি এল হয় আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই এল দৈর্ঘ্য পরিবাহীটার আয়তন কত হবে? এল দৈর্ঘ্যের পরিবাহীর আয়তন, আয়তন কত? ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, অর্থাৎ এল এ। আর আমরা এক্ষুনি দেখলাম যে ভিডি সমান সমান কি হয়, এল হয়। তাহলে এখান থেকে আমরা যে আয়তন, এটা ক্যাপিটাল ভি, হ্যাঁ, এই আয়তন ক্যাপিটাল ভি সমান সমান কি হচ্ছে এল ইন্টু ভিডি। আশা করি বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সরি এল ইন্টু ভিডি না, ভিডি, ভিডি ইন্টু এ, ভিডি, কারণ এলটা তো ভিডি, তাহলে এই এলটা হচ্ছে ভিডি আর ইন্টু এ, তাহলে ভিডি এ। তাহলে আয়তন ভি সমান সমান কি পেয়ে গেলাম আমরা, এ ভিডি। এইবার ধরলাম যে এই যে চোঙটা আছে, এই চোঙটার মধ্যে ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব সেটা হচ্ছে এন। ধরলাম আমি যে ধরি, ধরি চোঙটির মধ্যে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব সমান সমান স্মল এন। সংখ্যা ঘনত্ব মানে হচ্ছে একক আয়তন ইলেকট্রনের সংখ্যা, যদি বুঝতে না পারো লিখে রাখতে পারো। সংখ্যা ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তাহলে এন সমান সমান আমরা কি লিখতে পারি, স্মল এন সমান সমান টোটাল ইলেকট্রন, ধরলাম মোট আছে ইলেকট্রন হচ্ছে ক্যাপিটাল এন, আয়তন হচ্ছে ভি, তাহলে সংখ্যা ঘনত্ব এন সমান সমান কি হয়ে যাবে, ক্যাপিটাল এন বাই ভি, যেখানে ক্যাপিটাল এন হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা ওই ওই আয়তনটার মধ্যে, মোট ইলেকট্রন সংখ্যা
একক আয়তন ইলেকট্রনের সংখ্যা। এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে চোঙটিতে মোট ইলেকট্রন কত হবে? যদি একক আয়তন ইলেকট্রনের সংখ্যা যদি n হয়, তাহলে পরে মোট ইলেকট্রন কত হবে v আয়তনের মধ্যে? তাহলে চোঙটিতে মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ক্যাপিটাল N সমান সমান কি হবে? একক আয়তন ইলেকট্রনের সংখ্যা কত? n। তাহলে মোট আয়তন ইলেকট্রনের সংখ্যা কত হবে? টোটাল আয়তন দিয়ে গুণ হবে, অর্থাৎ n ইন্টু ভি। তাহলে একক আয়তন ইলেকট্রনের সংখ্যা যদি ই হয়, তাহলে ভি যে এই আয়তনটুকু আছে, এইটার যে আয়তনটা, এখান থেকে এই পোর্শনটুকু, এই আয়তনটুকু যদি ভি হয়, তাহলে একক আয়তন ইলেকট্রনের সংখ্যা যদি n হয়, তাহলে ভি আয়তন ইলেকট্রনের সংখ্যা কত হয়ে যাবে? n ইন্টু ভিডি, n ইন্টু ভি। আর এক্ষুনি আমরা দেখলাম যে এই n সমান সমান কি পেলাম? সাপোজ n আর ভি সমান সমান আমরা কি পেয়েছি? ভিডি ইন্টু এ। এগুলো আমি একবারে বেসিক থেকে প্রমাণ করে দেখাচ্ছি। হ্যাঁ, ভিডি ইন্টু এ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? চোঙটিতে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে n ইন্টু ভিডি ইন্টু এ। ঠিক আছে, এইবার যদি আমরা বের করতে চাই যে টোটাল আয়তন আছে, সেই টোটাল আয়তনের মধ্যে মোট আধান কত পরিমাণের আছে। যদি একটা ইলেকট্রনের আধানের পরিমাণ যদি ই হয়, একটা ইলেকট্রনের আধানের পরিমাণ কত হয় যদি ই হয়, তাহলে টোটাল আয়তন কত আয়তন আছে? ভি আয়তনে। তাহলে একটা ইলেকট্রনের আয়তনের পরিমাণ যদি এই আধানের পরিমাণ যদি ই হয়, তাহলে ভি আয়তনে মোট আধান, যদি কিউ ধরি, তাহলে কিউ সমান সমান কি হবে? ভি আয়তনে কতগুলো ইলেকট্রন আছে? ভি আয়তনের ইলেকট্রন আছে হচ্ছে n সংখ্যক। আর তাহলে একটি ইলেকট্রনের আধান কত? n ই। একটি ইলেকট্রনের আধান যদি ই হয়, তাহলে ভি আয়তনে ইলেকট্রনের আধান কত হবে? n ইন্টু ই। কারণ ভি আয়তনের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? n সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে এখানে কি পেয়ে যাব? n ইন্টু ভি, সরি n ইন্টু ই, n ইন্টু ই, n ইন্টু ই। আর এক্ষুনি n সমান সমান আমরা কি পেলাম? n a ভিডি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? n ভিডি a ইন্টু ই। এটাকে সাজিয়ে লিখলে পারে n ই ভিডি এ, এভাবে লেখে। তাহলে ভি আয়তনের মধ্যে মোট আধান আমরা বের করে ফেললাম, কিউ ইজ ইকুয়াল টু n ই এ ভিডি। তোমাদের বইয়ে জেনারেলি এইখান থেকে শুরু করা আছে যে ভি আয়তনের মধ্যে মোট আধান কত। ঠিক আছে, সেটা আমি প্রমাণ করে দেখালাম। কিভাবে প্রমাণ করলাম একবার বলে দিই। আমি ধরলাম যে একটা পরিবাহী নিলাম, যে পরিবাহীটার ক্রস সেকশন হচ্ছে এ। সেই পরিবাহীর মধ্যে ছোট্ট একটা অংশ নিলাম এল, যে এল অংশের মধ্যে ওই ইলেকট্রন গুলো একক সময়ে এইখান থেকে শুরু করে এবং এইখানে পাস করে বেরিয়ে যায়। এর জন্য সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড একক সময়ে। তাহলে পরে একক সময় যদি যায় এবং ইলেকট্রন গুলো যদি সমস্ত রকম একই গড় বেগ নিয়ে চলে, তাহলে পরে সেই বেগটাকে আমরা কি বলবো? ভিডি বেগ। তাহলে ভিডি সমান সমান কি হবে? এল বাই 1। তাহলে ভিডি সমান সমান এল। এবার এল দৈর্ঘ্যের পরিবাহীর আয়তন মানে কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এল ইন্টু এ। তাহলে এল সমান সমান এক্ষুনি আমরা পেয়েছি কি? ভিডি। তাহলে সেখানে আমরা বসিয়ে দিলাম ভিডি ইন্টু এ। এবার চৌংটির মধ্যে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব যদি এন হয়, সংখ্যা ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে এন, সেখান থেকে ভি দিয়ে ডিভাইড করলে কি পেয়ে যাবো? একক আয়তন ইলেকট্রন সংখ্যা। এবার তাহলে চৌংটিতে মোট ইলেকট্রন কত হবে? এন ইন্টু ভি। এবার ভি সমান সমান আমরা এক্ষুনি বার করলাম ভিডি ইন্টু এ। তাহলে এখানে বসিয়ে দিলাম এন ইন্টু ভিডি ইন্টু এ। তাহলে চৌংটির মধ্যে মোট ইলেকট্রন পেয়ে গেলাম এত। এবার চৌংটির মধ্যে মোট ইলেকট্রন যদি হয় এন আর একটা ইলেকট্রনের আধান যদি হয় ই, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের আধান কত হবে? এন ইন্টু ই। তাহলে ভি আয়তনের মধ্যে মোট আধান কত হয়ে গেল? এন ই এ ভিডি। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তোমাদের এখান থেকে এই বইয়ের প্রমাণ শুরু আছে, আমি তাও এটা প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার যদি আমি দেখি যে একক সময়ে একটা পরিবাহীর মধ্যে যে আধান, সে আধানের পরিমাণ কত, মানে আধানের প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি, মানে বলছি আমি যে একক সময়ে পরিবাহীর প্রবাহ মাত্রা এবং পরিবাহীর আধানের সম্পর্ক। আধানের কি হয়? আধানের সম্পর্ক লিখে দিলাম একবার, আধানের সঙ্গে সমান হয়। দেখো আমরা কি জানি, এখানে আমি দেখাচ্ছি আই সমান সমান কি হয়? কিউ বাই টি।
তাহলে যদি সময়ের পরিমাণ একক হয়ে যায় তাহলে আধান আর পরিবাহী প্রবাহ মাত্রা কি হয়ে যাবে, পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আই সমান সমান কি হয়ে যাবে, কিউ হয়ে যাবে। আর এক্ষুনি আমরা দেখলাম যে ওই ভি আয়তনের মধ্যে মোট আধানের পরিমাণ কত, এন ই এ ভিডি। তাহলে ভি আয়তনের মধ্যে দিয়ে কত পরিমাণ প্রবাহ মাত্রা যাবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আই সমান সমান এন ই এ ইন্টু ভিডি। তাহলে এখান থেকে আমরা ডিপ ভেলোসিটি বা বিচলন বেগ ভিডি সমান সমান কি বের করে ফেলছি, আই বাই এন ই এ। এটাই হচ্ছে কি একটা কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা এবং তার ডিপ ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগের মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পারলে, একদম সোজাভাবে প্রমাণ করলাম। তোমাদের বইয়ে এখান থেকে জাস্ট এন ই এ ভিডি থেকে ডিরেক্টলি এখান থেকে লিখে দেওয়া আছে, আমি সেটাও দেখিয়ে দিলাম যে এন ই এ ভিডিটাও কি করে আসছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে একবার রিপিটে দেখবা, আর নাহলে যখন অফলাইনে আমি ক্লাস করাবো তখন আবার জিজ্ঞেস করে নাও আমাকে একবার, আশা করি বুঝতে পারবা তোমরা। ঠিক আছে, এরপরে আমরা একটা নতুন একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে জে রাশি দিয়ে, জে। তাহলে এই প্রবাহ ঘনত্ব জে সমান সমান হচ্ছে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া। ঘনত্বকে মানে তাকে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমাকে বের করতে বলে যে প্রবাহ ঘনত্ব দিয়ে সম্পর্কটা আমাকে লিখে দেখাও, তাহলে কিভাবে লিখতে পারি আমি, দেখো ভিডি সমান সমান এক্ষুনি কি পেয়েছিলাম, ভিডি সমান সমান পেয়েছিলাম হচ্ছে আই বাই এন ই এ। তাহলে এখানে এই যে এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে যে আই বাই এ, 1/n ইন্টু আই বাই এ। আর আই বাই এ রাশিটা এটাই হচ্ছে জে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভিডি সমান সমান জে ডিভাইডেড বাই এন ই। তাহলে এখান থেকে জে প্রবাহ ঘনত্ব সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি, এন ই ভিডি। ঠিক আছে, এই ছোট ছোট ফর্মুলা টাইপের জিনিসগুলোকে পরীক্ষা তোমরা দিতে পারো। তো আশা করি বুঝতে পারলে প্রবাহ মাত্রা কি, বিচলন বেগ আর প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি, আর কিভাবে সেগুলো আসলো, যে আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি কিভাবে আসলো। ঠিক আছে, এবার আমরা দেখব যে এক নতুন একটা জিনিস, সেটা হচ্ছে মোবিলিটি। মোবিলিটি বা এটাকে বাংলায় বলা হয় সচলতা। ঠিক আছে, তো এটা কি, দেখো মোবিলিটি বা সচলতা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো আধান কত সহজে কি করতে পারে, পরিবহন করতে পারে। যার মোবিলিটি যত বেশি হবে তত ভালোভাবে আধানটা কি করতে পারবে, পরিবহন করতে পারবে। তাহলে এই যে মোবিলিটি বা সচলতা, সেটাকে আমরা তার যে রিলেশন বা তার যে সম্পর্ক, সেগুলোকে আমরা দেখব। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে মোবিলিটি কি, আমি এরপরে মোবিলিটি কাকে বলে বা কিভাবে আসে, হ্যাঁ সচলতার এক্স্যাক্টলি ডেফিনেশনটা কি সেটা আমরা দেখব। ঠিক আছে, তার আগে মোবিলিটি সচলতা বেসিক কনসেপ্টটা আমরা আগে দেখে নিই যে কিভাবে প্রমাণ করা যায়। তো সাপোজ আমি একটা একই রকম ভাবে একটা পরিবাহী নিলাম, এই পরিবাহীটা হচ্ছে এরকম এল দৈর্ঘ্যের পরিবাহী, ধরছি যে দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এর একই রকম ভাবে এর দু প্রান্তে কি করেছি, আমি একটা ব্যাটারি লাগিয়েছি, অর্থাৎ বিভব প্রভেদ দিয়েছি যার মান হচ্ছে ভি। তাহলে অবভিয়াসলি এর মধ্যে দিয়ে কি হবে, তড়িৎ পরিবহন হবে। তাহলে পারে আমি ধরে নিচ্ছি যে ধরি যে এই এল দৈর্ঘ্যের পরিবাহী তারের দুই প্রান্তে ভি বিভব প্রয়োগ করা হয়েছে। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে যে কোনো জায়গায় যদি বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে আমরা সেখানে কিসের সৃষ্টি হয়, সেখানে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে বিভবের যে রিলেশন, সেটা তোমরা অলরেডি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়ে এসছো। সেটা কি, যে ই ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ডিভি ডিএক্স, এটা আমরা পড়ে এসছি অলরেডি। ঠিক আছে, এটা এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ই সমান সমান কি জানি মাইনাস ভি বাই এক্স, যদি বড়র জন্য লিখি, মানে বিভব বাই ডিস্টেন্স, তড়িৎ ক্ষেত্র মানে। ঠিক আছে, তাহলে এই এই পার্টিকুলার কনসেপ্টে একটা তড়িৎ পরিবাহী নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে এল, সে তার দুই প্রান্তে যদি আমি বিভব প্রভেদ প্রয়োগ করে থাকি, তাহলে এখানে কি সৃষ্টি হবে, এর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, ই এর সৃষ্টি হবে। তাহলে পরিবাহীর ভেতরে যে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ সাপোজ যদি ই হয়, যদি ধরি যে পরিবাহীর ভেতরে আমি ধরে চলছি সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তো সুষম
তড়িৎ ক্ষেত্র ই হলে ই সমান সমান কি হবে, মাইনাস মান নিচ্ছে আমি, সাপোজ মাইনাসটা পর লিখবো, সাপোজ আমি মান নিচ্ছি, তাহলে ই সমান সমান কি হবে ভি বাই এল, এই যে এখান থেকে পেলাম ভি বাই এক্স, তাহলে মান হচ্ছে কি ভি বাই এল, অনলি মান, ঠিক আছে, ভি বাই এল, ভি বাই এল অনলি ম্যাগনিটিউড নিচ্ছি, মান, ঠিক আছে। তাহলে ই সমান সমান আমরা কি পেয়ে গেলাম, ভি বাই এল পেয়ে গেলাম। এবার তাহলে পারে আবার আমরা কি জানি যে যদি কোনো একটা পরিবাহীর মধ্যে যদি আধান আছে, সাপোজ সে আধান আছে এবং তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র আধান থাকলে আবার তার মধ্যে কিসের সৃষ্টি হবে, বলের সৃষ্টি হবে। তাহলে এখান থেকে আমরা কি জানি, বল আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক কি জানি, যে আবার পরিবাহীর অভ্যন্তরে প্রযুক্ত বল এফ সমান সমান কি হবে কিউ ইন্টু ই, এটাও আমরা জানি। তাহলে এখানে কিউ এর জায়গায় কি আছে, কিউটা এখানে রিপ্লেস হচ্ছে কিন্তু ই দ্বারা, কারণ এর মধ্যে আধান বলতে ইলেকট্রন আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু ই ইন্টু ই, তাই তো। তাহলে ই ইন্টু ই যদি তাই হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো ভালো করে দেখো, এখানে ই ই ই ই পরিবাহীর অভ্যন্তরে যে বল এফ, এই ই সমান সমান আবার কি এক্ষুনি পেলাম, এই যে দেখো ভি বাই এল, তাহলে এখানে কি লিখতে পারি ই ভি বাই এল। তাহলে একটা পরিবাহীর মধ্যে যেই আমি কি করব না, তো একটা বিভব দেব, এবং বিভব দেওয়ার ফলে তার মধ্যে যদি আধান থাকে, তাহলে তার মধ্যে এই পরিমাণ বল কি হবে, সৃষ্টি হবে, এবং এই বলটাই কি করবে, তাকে তার সেই যে আধানগুলো আছে সেই আধানগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। এবার যদি বল যদি প্রয়োগ হয় এফ ইজ ইকুয়াল টু কিউ ই, এবং তার দ্বারা আধানটা যদি একটা যে কোনো একটা বস্তুর উপরে বল প্রযুক্ত হলে তার মধ্যে কি সৃষ্টি, অ্যাক্সেলারেশনের সৃষ্টি হয় বা ত্বরণের সৃষ্টি হয়, তাহলে সেই ত্বরণের পরিমাণ যদি এ হয়, মানে আমি বলছি বল সমান সমান এক্ষুনি আমরা কি পেলাম, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এবার যেই বল একটা আধানের উপরে প্রযুক্ত হবে, তাহলে ওর মধ্যে কি সৃষ্টি হবে, ত্বরণের সৃষ্টি হবে। সেই ত্বরণের পরিমাণ যদি এ হয়, তাহলে আমরা নিউটনের সূত্র থেকে কি জানি, যে বল এফ সমান সমান আবার এম এ। তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই, তাহলে এম ইন্টু এ সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি, কিউ ইন্টু ই, কারণ এই বলের জন্য এই অ্যাক্সেলারেশনটা সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনের মাসটা। তাহলে এখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, কিউ ই বাই এম। তাহলে যখনই আমি একটা পরিবাহীকে এখান থেকে দেখো অ্যাক্সেলারেশনটা আমরা কি পাচ্ছি, কিউ ই বাই এম, যখনই একটা পরিবাহীর মধ্যে আমি কি করছি, বিভব প্রভেদের সৃষ্টি করছি, তখন ইলেকট্রনগুলো এক জায়গা থেকে কোনো জায়গাতে যাচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে কোনো জায়গায় কেন যাচ্ছে, কারণ সেই ইলেকট্রনগুলোকে একটা বল দ্বারা ঠেলা হচ্ছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি, একটা পরিবাহীর মধ্যে যদি বিভব আমি দিই, তাহলে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডের সে মানটা কত হবে, ডিভিডিএক্স আমরা জানি। সেই ডিভিডিএক্স যদি হয়, তাহলে এখানে এল দৈর্ঘ্যের পরিবাহী, তাহলে ভি বাই এল, ভি পরিমাণ বিভব প্রভেদ আমরা এল দৈর্ঘ্যের পরিবাহী এক পাশে দিয়েছি, তাহলে ই ইজ ইকুয়াল টু ভি বাই এল। আবার যদি একটা পরিবাহীর মধ্যে যদি একটা আমি ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়, তাহলে তার মধ্যে বলের সৃষ্টি হবে, সেই বলের পরিমাণ কত, এফ ইজ ইকুয়াল টু কিউ ই। এখানে কিউ এর জায়গায় ই আছে, তাহলে সেখানে আমরা পেয়ে যাচ্ছি এফ ইজ ইকুয়াল টু ই ই। তাহলে এই পরিমাণ বল যদি ইলেকট্রনের উপরে প্রযুক্ত হয়, তাহলে এই ইলেকট্রনটা কি মধ্যে একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণের সৃষ্টি হবে। এবার অ্যাক্সেলারেশন বা ত্বরণের যদি সৃষ্টি হয়, তাহলে ইলেকট্রনটা তবেই তো এক জায়গা থেকে কোনো জায়গায় যাবে, তাই না। তাহলে এখান থেকে আমরা ম্যাথামেটিক্যালি দেখতে পাচ্ছি যে একটা যদি পরিবাহীর দুই প্রান্তে আমি কি করি, একটা বিভব প্রভেদ দিই, তাহলে সেই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ দিলে পারে যেই আধানগুলো আছে অর্থাৎ ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোর মধ্যে একটা অ্যাক্সেলারেশনের সৃষ্টি হবে। এবার এখানে একটা কনসেপচুয়াল রিয়েল কোশ্চেন আসে, যে আদৌ কি পরিবাহীর মধ্যে যখন আমরা বিভব প্রভেদ দিই, তখন কি ত্বরণের সৃষ্টি হয়। ফর অ্যান এক্সাম্পল যদি আমি দিই, তাহলে পরে ধরো একটা পরিবাহী আছে এরকম, সেই পরিবাহীর মধ্যে জাস্ট আমি যদি একটা বিভব প্রভেদ যেরকম দিয়েছিলাম সেরকম লাগিয়ে দিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপরে একটা বলের সৃষ্টি হবে। সেই বলের মানটা হচ্ছে তোমার কি এফ ইজ ইকুয়াল টু কিউই। আর সেই কিউই বলের জন্য এর মধ্যে যে আধানগুলো আছে থিওরিটিক্যালি দেখতে পেলাম, সেগুলো এ ত্বরণ নিয়ে, যার মান হচ্ছে কিউই বাই এম, এই ত্বরণ নিয়ে অ্যাক্সেলারেট করবে। এবার তাহলে পরে এটা কি আদৌ সম্ভব, ম্যাথামেটিক্যালি তো বুঝতে পারছি সম্ভব, কিন্তু সম্ভব যদি হয় তাহলে কি প্রবলেম হবে, প্রবলেম আছে, সম্ভব আদৌ নয়। কেন, কারণ যদি ত্বরণের সৃষ্টি হয়, তাহলে পরে ক্রমশ ধীরে 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 এর ত্বরণটা বাড়তে থাকবে, মানে গতিবেগ বাড়তে থাকবে। তার মানে এই যে ডিস্টেন্স এল ডিস্টেন্সটুকু আছে, এটা অনেক কম সময়ে ধীরে 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 কি করবে, ট্রাভেল করতে থাকবে, এবং কম সময়ে ট্রাভেল করতে থাকলে পারে কারেন্টের পরিমাণ ধীরে 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 বাড়তে থাকবে।
কিন্তু তাই কি হয় যে একটা 5 ভোল্টের ব্যাটারি সোর্স যদি একটা কোনো জায়গায় লাগায় তাহলে তার আউটপুট আমরা অলওয়েজ সেম পাই, অর্থাৎ তার মধ্যে কারেন্টটা আমার অলওয়েজ সেম আসে। কিন্তু আমরা এখানে পার্টিকুলারলি দেখতে পাচ্ছি যেই আমি একটা বিভব প্রভেদ ভি লাগাবো সঙ্গে সঙ্গে আমার অ্যাক্সেলারেশন ক্রিয়েট হওয়া উচিত, আর অ্যাক্সেলারেশন ক্রিয়েট হলে পরে কারেন্টটা গ্র্যাজুয়ালি ধীরে 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 বাড়া উচিত, কারণ যত অ্যাক্সেলারেশন বাড়বে আমরা জানি যে গতিবেগের পরিমাণ তত বাড়বে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কারণ এখানে টাইমের সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেশন আছে, প্রতিবারই এটি পরিমাণ টার্মটা ওর সঙ্গে অ্যাড হবে, তাহলে ভি এর মানটা ধীরে ধীরে বাড়বে। আর ভি এর মানটা যদি ধীরে ধীরে বাড়ে তাহলে এল যে ডিস্টেন্সটা আছে এল ডিস্টেন্সটা আরো কম সময়ে কি করবে ট্রাভেল করবে, আর কম সময়ে যদি ট্রাভেল করে তাহলে এই যে আই সমান সমান যে কিউ বাই টি, এই টি এর মানটা ধীরে ধীরে ডিক্রিজ করবে, আর টি এর মানটা ধীরে ধীরে ডিক্রিজ করলে পারে এই কারেন্টের মানটা ধীরে ধীরে কি হবে বাড়বে। তাহলে একটা সময় তো কারেন্টের মান প্রচুর পেয়ে যাওয়া উচিত, মানে একটা কনস্ট্যান্ট ব্যাটারি সোর্স যদি আমি একটা কোনো একটা সার্কিটের মধ্যে ইন্ট্রোডিউস করি তাহলে হিউজ পরিমাণে কারেন্ট পাওয়া উচিত, কিন্তু সেটা তো আমরা প্র্যাকটিক্যালি পাই না। তার মানে কোনো একটা কিছু জিনিসপত্র আছে যেটা ওর এই অ্যাক্সেলারেশনটাকে বাড়ার সঙ্গে সঙ্গে কমিয়ে দেয়। কারণ যখন আমরা এর মধ্যে একটা ব্যাটারি সোর্সকে একটা কোনো জায়গার সঙ্গে লাগাই তখন তার মধ্যে কনস্ট্যান্ট আমরা তড়িৎ প্রবাহ পাই। তাহলে কনস্ট্যান্ট যদি তড়িৎ প্রবাহ পেতে থাকি তার মানে একই সময়ে প্রত্যেকটা কণা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করে। তাহলে একই সময়ে যদি মুভ করে তার মানে তার ভেলোসিটি গুলো সেম, তার মানে তারা একটা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে যায় যেটাকে আমরা বলতে পারি সমবেগে যায়। সেই সমবেগটাকে আমরা বলি কি যে ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। তাহলে পারে এই যে ত্বরণটা উৎপন্ন হচ্ছে তাহলে প্র্যাকটিক্যালি এবং ম্যাথামেটিক্যালি আমি দেখতে পাচ্ছি যে ত্বরণটা উৎপন্ন হয়। তাহলে পরে ত্বরণটা যখনই উৎপন্ন হবে তখনই বিপরীত দিকে সমপরিমাণ একটা কি কাজ করবে, বাধা কাজ করবে। যে বাধা বলটা ওই যে পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে সেই পরিমাণ ত্বরণটাকে ও কি করবে, কমিয়ে দেবে। যে পরিমাণ এক্সট্রা বল ওকে আমি সাপ্লাই দেবো সেই পরিমাণ এক্সট্রা বল ওকে ঠিক মতো কমিয়ে দেবে। মানে কিছুটা তুমি ভাবতে পারো ঘর্ষণ বলের মতো, ঠিক পুরোপুরি ঘর্ষণ বলের মতো নয় এটা অবভিয়াসলি, ঠিক আছে, কিন্তু কিছুটা ভাবতে পারো ঘর্ষণ বলের মতো, ঠিক আছে। কারণ এবার এখানে আমি অন্যভাবেও বলতে পারি, যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা গ্র্যাজুয়েশনে পড়বে যে সলিড স্টেট ফিজিক্সে যদি দেখো তোমরা তখন দেখতে পাবে যে যখনই আমার কারেন্ট উৎপন্ন হচ্ছে অর্থাৎ তোমার ভোল্টেজ সোর্স দিচ্ছি, ভোল্টেজ সোর্স দিলে পরে ওর মধ্যে অ্যাক্সেলারেশন উৎপন্ন হচ্ছে এবং অ্যাক্সেলারেশন উৎপন্ন হলে ওর মধ্যে স্পিড বাড়ছে, এবং যে স্পিড বাড়ছে একটু আগে আমি বললাম তাহলে পরে ওর মধ্যে যত সব কারেন্ট উৎপন্ন হবে তত টাইম বাড়বে, যত ওর মধ্যে হিট উৎপন্ন হবে, হিট উৎপন্ন হলে পরে ওর মধ্যে যে ভারী আয়নগুলো আছে সেগুলো কি হবে, সেগুলো ধীরে 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 কম্পিত হবে। কম্পিত হলে পরে তারপরে মিন ফ্রিপাতের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, বেশি সময় লাগবে পার হতে, এবং সেই ওইটুকু বেশি সময়টাই অ্যাডজাস্ট হবে যে সমবেগে মেনটেন করে রাখবে ওকে। তাহলে যেই পরিমাণে যেই ত্বরণটা উৎপন্ন হবে বিপরীত দিকে একটা কি কাজ করবে, বাধা বল কাজ করবে, যে বাধা বলটা ওকে কমিয়ে দেবে। তাহলে যে বলটা ওকে ওর যে ত্বরণের পরিমাণটাকে কমাবে সেটা কিসের সঙ্গে সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে ভেলোসিটির সঙ্গে। কোন ভেলোসিটি নিয়ে চলছে এখানে, টি ভেলোসিটি নিয়ে, তাহলে এফ ভিডির সঙ্গে কি হবে, প্রপোর্শনাল হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেই ওখানে ত্বরণ উৎপন্ন হচ্ছে বিপরীত দিকে ওটা সমপরিমাণ বল উৎপন্ন হবে, যে সমপরিমাণ বলটা ওকে কি করবে, রোধ করবে, এবং সেই বলটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, ভিডির সঙ্গে। তাহলে এখান থেকে যদি এফটা আমি ইকুয়াল টু করি সমানুপাতিক ধ্রুবক একটা আসবে কে, তাহলে এখান থেকে আমরা পাবো এফ ইজ ইকুয়াল টু কে ভিডি। বুঝতে পারলাম? তাহলে এই পার্টিকুলার বলটা কি করবে, ইলেকট্রনটার যে ত্বরণ সেই ইলেকট্রনটার ত্বরণটাকে কি করবে, শূন্য করবে এবং ইলেকট্রনটাকে সমবেগে গতিশীল করবে। বুঝতে পারলাম? তাহলে এখানে লিখতে পারো যে ইলেকট্রনের ত্বরণ, কিন্তু ইলেকট্রন লিখে রাখতে পারো প্রথমে যে কিন্তু আদৌ কি ত্বরণ নিয়ে যদি চলে তাহলে পারে ত্বরণ নিয়ে চলতে পারে কি নাকি ইলেকট্রনগুলো সমবেগে চলে, কারণ ত্বরণ নিয়ে যদি চলে তাহলে বেশি কারেন্ট উৎপন্ন হবে, সেটা সম্ভব হয় না। তাহলে আমরা নিশ্চয়ই সম কারেন্ট উৎপন্ন হয় বলে নিশ্চয়ই ওই ইলেকট্রনগুলো সমবেগে চলে। তাহলে মানে তার মানে ইলেকট্রনের যে ত্বরণ, ইলেকট্রনের ত্বরণ সে ত্বরণটা কি হবে, শূন্য হবে। ইলেকট্রনের ত্বরণটা যদি শূন্য হয় বা আমি বলতে পারি সমবেগে গতিশীল হবে, ত্বরণ শূন্য মানে সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল হবে। কারণ বাধাজনিত বল কাজ করবে, কারণ বাধা জনিত বল কাজ করবে, এবং সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, সেটা হবে ভিডির সঙ্গে সমানুপাতিক। সেখান থেকে এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এফ ইজ ইকুয়াল টু কে ভিডি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কে ভিডি হবে, এই কে ভিডিটা এই বাধাজনিত বলটা কার সঙ্গে সমান হবে, কার সঙ্গে সমান হবে বলে তোমাদের মনে হয়, যত ভোল্টেজের পরিমাণ বাড়াবো ততই বাধাজনিত ত্বরণটা বেশি উৎপন্ন হবে, আর যত ত্বরণটা বেশি উৎপন্ন হবে তত এই বলটার পরিমাণ বেশি হবে। তাহলে এই বলটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে, এই কে ভিডিটা ইকুইভ্যালেন্ট হবে ই ভি এর সাথে। আশা করি বুঝতে পারলে।
যে কে ভিডিটা কার সঙ্গে ইকুয়াল হবে, ই ভিডির সাথে। তাহলে এখান থেকে আমরা ভিডি সমান সমান কি পাচ্ছি, ই বাই কে ইন্টু ভি, ই বাই কে ইন্টু ভি। এবার এই পার্টিকুলার ক্ষেত্রে, সরি এখানে আমি ভি লিখেছি ভুল করে, কিউ ই, কারণ বল সমান সমান কি, বল সমান সমান একটু আগে আমরা পেয়েছি এফ ইজ ইকুয়াল টু কিউ ই, এফ সমান সমান কিউ ই, সেখান থেকে আমরা কিউটা হচ্ছে ই, তার জন্য এফ ইজ ইকুয়াল টু কিউ ই। তাহলে এই বলটার সঙ্গে সমান হবে, এই বলটা যদি বাড়াবে এটা অ্যাক্সিলারেশনের জন্য দায়ী বল, এই অ্যাক্সিলারেশনের জন্য দায়ী বলটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে ভিডি সমান সমান কি পাচ্ছি, ই বাই কে ইন্টু ই। এবার এই যে ই বাই কে এই রাশিটা পাচ্ছি, এই রাশিটাকে আমরা একটা নতুন রাশিতে প্রকাশ করবো যেটাকে বলা হয় মিউ, অর্থাৎ মিউ ই। ঠিক আছে, তাহলে এই মিউটা যে পাচ্ছি আমরা, সেই মিউটা সমান সমান কি পাচ্ছি, মিউ মানে হচ্ছে ই বাই কে। ঠিক আছে, এইটাকেই বলা হয় হচ্ছে মোবিলিটি। এবার এই পার্টিকুলার ইকুয়েশনে যদি তুমি দেখো যে ভিডি সমান সমান মিউ ই, এখানে যদি ইলেকট্রিক ফিল্ড ই এর মানটা যদি 1 হয়, তাহলে আমরা ভিডি সমান সমান কি পাচ্ছি, মিউ পাচ্ছি। এখান থেকে মোবিলিটি সংজ্ঞা দেওয়া হয় কিভাবে, যে ধাতব পরিবাহীর অভ্যন্তরে যদি একটা সুষম একক সুষম তড়িৎ ক্ষেত্র থাকে, একক সুষম মানে এই যে একক পরিমাণ, এটা ধাতব পরিবাহীর অভ্যন্তরে যদি একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হয়, প্রযুক্ত হলে ইলেকট্রনগুলো যে বেগে বিচলন করে, এই যে ভিডি, সেই বেগটাকেই বলা হয় মুক্ত ইলেকট্রনের সচলতা। আমি একবার লিখে দিচ্ছি এটাকে, যে ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বা মিউ বলে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো এখান থেকে তাহলে আমরা কি পেলাম ফাইনালি, যে ভিডি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু ই। এবার ফাইনালি আমরা প্রথম যখন ইকুয়েশনটা বের করেছিলাম সেখানে আমরা রিলেশন কি পেয়েছিলাম, যে আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি। তাহলে এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন ই এ মিউ ই। এখানে এই যে মিউ ই, এই মিউ ইটাকে বলা হয় সচলতা বা মোবিলিটি। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এইবার এখানে একটা ছোট্ট টপিক আর বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে ওহমস ল আমরা পড়েছি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এই ওহমস ল এর ভেক্টর রূপটা কি। তো হেডিং দেবে যে ওহম এর সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, দেখো আমি লিখছি আবার, যে ওহম এর সূত্রানুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর আমরা জানি, আবার আর সমান সমান কি জানি, রো এল বাই এ। লিখে রাখতে পারো যে যেহেতু আর সমান সমান রো এল বাই এ, তাই তো, যেখানে রোটা কি, রোটা হচ্ছে রোধাঙ্ক, এলটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পরিবাহীর প্রচলিত ক্ষেত্রফল, মানে একই একই ছবি। এই যে এরকম একটা পরিবাহীর সঙ্গে আমি ভি বিভব প্রভেদ যুক্ত করেছি, এই পরিবাহীর যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, এই পরিবাহীর যে লেন সেটা হচ্ছে এল, এই যে রোধাঙ্ক সেটা হচ্ছে রো, এর মধ্যে কারেন্ট পরিবাহিত হচ্ছে সাপোজ আই। তাহলে সেই ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আই আর হচ্ছে ওহমস ল, আর আর সমান সমান জানি আমরা কি, রো এল বাই এ। তাহলে এখান থেকে দেখো আমি এরকম ভাবে লিখতে পারি যে ভি বাই এল, এখান থেকে ভি বাই এল সমান সমান কি পাচ্ছি আমরা, আই থাকছে, রো থাকছে, তার সঙ্গে সঙ্গে ডিভাইডেড বাই কি চলে আসছে, এ চলে আসছে।
তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখছি। তাহলে V/L সমান সমান I ইন্টু কি লিখতে পারি, রো বাই এ লিখতে পারি। তো I ইন্টু রো বাই এ। এবারে যে রো বাই এ, না এটা একটুখানি ঘুরিয়ে লেখো, একটুখানি চেঞ্জ করে লেখো, এটাকে এর নিচে দাও, এটাকে লিখতে পারি রো ইন্টু I/A লিখতে পারি। ঠিক আছে, এবারে যে I/A, একটু আগে আমি বলেছি যে I/A এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রবাহ ঘনত্ব, তাহলে I/A টা অ্যাকচুয়ালি কি প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, যেটাকে আমরা জে দিয়ে লিখতে পারি। আর ভি বাই এল এক্ষুনি আমরা দেখলাম V/L সমান সমান হচ্ছে ই ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স, সেটাই হচ্ছে মান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এই ইকুয়েশনটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, V/L মানে ই হয়ে গেল, রো এর জায়গায় রো থাকলো, আই সমান সমান জে হয়ে গেল। তাহলে ই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, রো ইন্টু জে। তাহলে এখান থেকে জে ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 1/রো ইন্টু ই। এবার এই যে 1/রো এটাকে আমরা বলতে পারি সিগমা। ঠিক আছে, 1/রো এটা হচ্ছে সিগমা। তাহলে জে সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি, সিগমা ইন্টু ই। এটাকে ভেক্টর রূপ দিয়ে কি পাবো আমরা, ভেক্টর জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই ডট, না এটা। ঠিক আছে, সিগমা ইন্টু ই। এবার এই পার্টিকুলার কেসে আমি এখানে বলে দিই, এখানে রোটা কি ছিল, রোটা হচ্ছে রোধাঙ্ক। তাহলে 1/রোটা কি, 1/রোটা হচ্ছে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, যেটাকে আমরা ইংলিশে বলি কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তো এই যে জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এটাই হচ্ছে আমার কি ওহমস ল এর ভেক্টর রূপ। একবারে সিম্পল, ভি ইজ ইকুয়াল টু আই আর, এই পরিবাহিতা আছে, পরিবাহিতার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্তুত ক্ষেত্রফল হচ্ছে এ, এর রোধাঙ্ক হচ্ছে রো, এর মধ্যে কারেন্ট যাচ্ছে আই, ভি পরিমাণ ভি পর্বে দেওয়ার জন্য। তাহলে ভি ইজ ইকুয়াল টু ওহমস ল থেকে আমরা কি পাই, ভি ইজ ইকুয়াল টু আই আর। এবার আর এর জায়গায় আমি বসিয়ে দিলাম রো এল বাই এ, কারণ এখানে আমরা জানি রো এল বাই এ। সেখান থেকে ভি এর নিচে এলটাকে নিয়ে চলে আসলাম, আই ইন্টু রো ইন্টু এ থাকলো, আই এর নিচে এটাকে নিয়ে চলে গেলাম। এবার এই যে ভি বাই এল টার্মটা আছে, ভি বাই এল মানে হচ্ছে ই, একটু আগে পেয়েছি আমরা যে ই ইজ ইকুয়াল টু হয় মাইনাস ডিভি ডিএক্স, বা ই ইজ ইকুয়াল টু আমরা পাই মাইনাস ভি বাই এক্স। এখানে মান কনসিডার করছি, তাহলে ভি বাই এল ইজ ইকুয়াল টু ই। এখানে আই বাই এটা আমরা আমরা আগে পেয়েছি জে, তাহলে এখান থেকে আমরা জে সমান সমান কি পেয়ে যাচ্ছি, 1/রো ইন্টু ই, যেখানে 1/রোটা হচ্ছে সিগমা, সিগমাটাকে আমরা কি বলবো, কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক। এখানে ভেক্টর রূপ দিলে পারে হয়ে যাচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই। তো এটাই হচ্ছে ওহমস ল এর ভেক্টর রূপ। মোটামুটি তোমাদের এইটুকু পোর্শনই তোমাদের পড়ানো এক্স্যাক্টলি বাকি ছিল। এবার এখান থেকে আমি একবার মানে মেন জিনিসগুলোকে একবার দেখো রিপিট করে দিই, যেগুলোকে তোমাদেরকে পড়তে হবে, মনে রাখতে হবে। মুক্ত ইলেকট্রন কি পড়ালাম, যেগুলো একদম বাইরের কক্ষের ইলেকট্রন, যেগুলোকে খুব সহজেই আমরা কি করতে পারি, পরমাণু থেকে বিচ্ছিন্ন করতে পারি, সেগুলোকে আমরা বলবো মুক্ত ইলেকট্রন। ডিপ ভেলোসিটি দেখলাম যে পরিবাহী দুই প্রান্তে বিভব প্রয়োগ করলে পারে ইলেকট্রনগুলো গড় যে বেগ নিয়ে কি করে বিচরণ করে তাকে আমরা কি বলি, অনুপ্রবাহ বেগ। সেখান থেকে আমরা রোধের উৎপত্তি দেখলাম যে যত আমার পরিবাহীর কারেন্ট বাড়াবো তত হিটের পরিমাণ বাড়বে, হিটের পরিমাণ বাড়লে রোধের পরিমাণ বাড়বে। তারপরে আমরা অনুপ্রবাহ বেগ এবং প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক দেখলাম, সেই সম্পর্ক দেখে কি পেয়েছিলাম আমরা, না তো আই ইজ ইকুয়াল টু, একদম মনে রাখা সোজা, এন ই এ ইন্টু ভিডি। সেখান থেকে আমরা মোবিলিটির কনসেপ্ট জানলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখেছিলাম, প্রবাহ ঘনত্ব জে সমান সমান এন ই ভিডি। কারণ এন ই ভিডি কেন, এই এন ই ভিডি এখানে এ যে পোর্শনটা ছিল সেই এটাকে ভাগ করে দিয়েছিলাম আমি, আই বাই এ মানেই হচ্ছে জে, আই বাই এ মানেই হচ্ছে জে। তাহলে সেখান থেকে জে সমান সমান এন ই ভিডি পেয়ে গেলাম। এন ই ভিডি পেয়ে যাওয়ার পর আমরা কি পেলাম, মোবিলিটি কনসেপ্ট পেলাম। মোবিলিটি কিভাবে হয়, মোবিলিটি যদি আমরা একক তড়িৎ ক্ষেত্রে রাখি ই ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোবিলিটি ভিডি সমান সমান কি হয়, ভিডি সমান সমান মিউ হয় মোবিলিটি, যে পরিমাণ বেগ লাভ করে। সেখান থেকে ফুল অন ফ্যান আমরা আই ইজ ইকুয়াল টু আরেকটা পেলাম কি, এন ই এ মিউ ই পেলাম। মোবিলিটি ই মানে মোবিলিটি ইলেকট্রিক ফিল্ডের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি কি ফর্মুলা পেলাম, একটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি, জে ইজ ইকুয়াল টু এন ই ভিডি, প্রবাহ ঘনত্ব জে ইজ ইকুয়াল টু আই বাই এ, মোবিলিটি যদি ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে হচ্ছে মিউ ইন্টু ই, এখানে মিউ সমান সমান আরেকটা পেয়েছি ই বাই কে। তারপরে আমরা পেলাম আই ইজ ইকুয়াল টু এন ই এ মিউ ই হলো। আর একটা পেলাম কি, ওহমস ল এর ভেক্টর রূপ, যেটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই। আশা করি তোমরা বুঝতে পারলে। একটুখানি দেখে নাও নিজেরা, যদি বুঝতে না পারো এবার পৃষ্ঠা পৃষ্ঠা উল্টে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের কাজ হচ্ছে এই যে রিলেটেড যে অঙ্কগুলো আছে, যেগুলোকে তোমাদেরকে আমি করতে প্রথম থেকে বারণ করেছিলাম যে এগুলো আমি করিয়ে দেবো, সেই অঙ্কগুলোকে তোমরা বাড়িতে কি করে প্র্যাকটিস করে প্রথমে আম, এর থেকে করবে। তো বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে এমসিকিউ এর, দেন তোমাদের 60/60 যে বুকটা আছে সেই 60/60 বুক থেকে এই অঙ্কগুলো চেষ্টা করবে করার। ঠিক আছে? আর যদি কোনো রকম প্রবলেম আটকায় তাহলে পরে তুমি আমাকে বলবে, সেইগুলো আমি সেই রিলেটেড প্রবলেমগুলোকে আমি করিয়ে দেবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো।